বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা, মাশরাফি অধিনায়ক। আয়ারল্যান্ড সিরিজের সঙ্গী হবেন ইয়াসির ও নাইম। পুরো ব্যালেন্সে আছে, তো যেহেতু যেটা বললেন যে লম্বা সফর একটা টুর্নামেন্টের জন্য কনসিস্টেন্ট পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু, গ্যাস পানি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিস্ফোরক দিয়ে ভাঙা হবে ভবন, জানালেন রাজুকের ম্যাজিস্ট্রেট। সময় দিয়েছিল মাওয়ার নায়ক, সেই সময় অতিক্রান্ত হয়েছে। এরপর বিজিএমইএ কোনো উদ্যোগ গ্রহণ করেনি বা এখানে যারা আছে তাদের এখান থেকে অপসারণের কোনো ব্যবস্থা নেই। 11 দফা দাবিতে নৌ শ্রমিকদের একাংশের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সরকারকে বেকায়দায় ফেলতেই ধর্মঘট বলছে লঞ্চ মালিক সমিতি। এবং যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী, মানসম্মত চিকিৎসা শিক্ষানিষ্ঠীদের তাগিদ। যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে, সেই বিষয়টা সেখানেই সংযুক্ত করে দিতে হবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফাত। বিস্তারিত সংবাদ। ইমরুল কায়েসকে বাদ দিয়ে আইসিসি বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। একমাত্র চমক পেসার আবু জায়েদ রাহি। এছাড়া আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে এই স্কোয়াডের সঙ্গে যোগ হবেন আরও 2 জন। তবে কোথাও জায়গা হয়নি পেসার শফিউল ও তাসকিনের। মাশরাফির ডেপুটি হিসেবে থাকছে সাকিব। মিরপুর হোম অফ ক্রিকেটেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াডে আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, আবু জায়েদ রাহি ও মোসাদ্দেক হোসেন সৈকত। অবশেষে রাজধানীর হাতিরঝিলে তৈরি পোশাক প্রস্তুত রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর অবৈধ ভবন ভাঙার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে রাজুক। নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান জানান, ভবনের গ্যাস, বিদ্যুৎ, পানি সহ সব ইউটিলিটি সেবা বন্ধ করে দেওয়ার মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম। ভবনে থাকা মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গেল 12 এপ্রিলের মধ্যে রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে নির্মিত বিজিএমইএর বহুতল ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে রাজুক। 12 এপ্রিল এটা সময় দিয়েছিল মাওয়ার নায়ক, সেই সময় অতিক্রান্ত হয়েছে। এরপর বিজিএমইএ কোনো উদ্যোগ গ্রহণ করেনি বা এখানে যারা আছে তাদের এখান থেকে অপসারণের কোনো ব্যবস্থা নেয়নি। যার ফলে আমরা আমাদের যে অপসারণ কাজ এই ভবনের প্লাস এই ভবনে যারা আছে বিভিন্ন পজিশন, সেই অপসারণ কাজ করতে আমরা আসছি। আমরা এখন অপসারণের কাজ করছি। তারপর এত বড় একটা ভবন এখানে কোন পদ্ধতিতে ভাঙলে যাতে কোনো, আপনারা জানেন যে এর আগে ভাঙতে গিয়ে অনেকে হয়তো জানমালের ক্ষতি হয়েছে, এটা যাতে না হয় এবং সুন্দরভাবে পরিবেশ ঠিক রেখে যাতে যেভাবে ভাঙলে ভালো হবে সেটাই আমরা করব। দর্শক, এই মুহূর্তে হাতিরঝিলে আছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শিহাব, ভবন ভাঙতে কতদিন সময় লাগতে পারে? রাজুক কর্মকর্তারা কি বলছেন? একটি বিষয় শারমিন জানেন যে গেল শুক্রবার অর্থাৎ 12 এপ্রিল উচ্চ আদালত বিজিএমইএ কর্তৃপক্ষকে যে 1 বছর সময়সীমা বেঁধে দিয়েছিল সেটি আসলে অতিক্রম করেছে এবং আজকে সেই শুক্রবার থেকে মঙ্গলবার সেই সময়সীমা অতিক্রম করে 4 দিনে পড়েছে। তো আজকে সকাল থেকে আমরা দেখেছি যে রাজুক কর্মকর্তা কর্মচারীরা এবং তাদের যেসব ভবন উচ্ছেদ করা বা ভাঙচুর করার জন্য যেসব যন্ত্রপাতি প্রয়োজন অর্থাৎ বুলডোজার, এক্সকেভেটর থেকে শুরু করে অন্যান্য সকল উপকরণই এখানে নিয়ে আসা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিজিএমইএ ভবন থেকে যে বিভিন্ন মালামাল সরানোর তোড়জোড় আরও বেশি তীব্র হয়েছে এবং বেড়ে গিয়েছে। একটি বিষয় জানেন যে 8 বছর যাবৎ এই
ভবনটিকে রক্ষার জন্য বিজেপি কর্তৃপক্ষ লড়েছে, মামলা করেছে, কিন্তু তাদের পক্ষে আসলে আদালত রায় দেয়নি, সমর্থন জানায়নি। কেননা আসলে জলাশয় এবং হাতিরঝিল যে খালের উপর এই ভবনটি করা হয়েছে, এটি আসলে বলতে গেলে দেশের আইনের প্রতি বিদ্রাঙ্গুলি এবং যে দেশের যে সনাতন রীতি রয়েছে বা আইন রয়েছে তাকে আসলে অমান্য করার একটি প্রক্রিয়া বা দুঃসাহস বলে উচ্চ আদালত বিষয়টি মনে করায় এটি আসলে তাদের পক্ষে রায়টি যায়নি। আমরা দেখেছি যে এই ভবনটিতে সকালে যখন রাজুক এখানে এসে উপস্থিত হয় তখন এখানকার কর্মকর্তারা আসলে কিছু সময়সীমা চেয়ে নিয়েছেন আসলে, যাতে বাকি যে মালামালগুলো রয়েছে শীঘ্রই মালামালগুলো সরিয়ে নিতে পারে। একটি বিষয় জানেন যে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই রাজুক প্রধানমন্ত্রীর কাছ থেকে বিজেপি কর্তৃপক্ষ এই ভবনটি যাতে শীঘ্রই সরিয়ে নেওয়া যায় এবং নতুন কোনো ভবন নির্মাণ করা যায় তার জন্য উত্তরে এবং স্বল্প মূল্যে অর্থাৎ 50% মূল্যে একটি 110 কাঠার একটি প্লট পর্যন্ত প্রধানমন্ত্রী তাদের দিয়েছে এবং সেখানে আসলে 13 তলা একটি ভবনের নির্মাণ কাজও চলছে এবং 6 তলা এখনও পর্যন্ত পুরোপুরি নির্মাণ করা হয়ে গেছে, কমপ্লিট আছে। তো যেহেতু আজকে থেকে এখানে আনুষ্ঠানিকভাবে রাজুক এখানে উপস্থিত হয়েছে এবং ভবনটিকে ভেঙে ফেলার জন্য রাজুক পুরোপুরি বদ্ধপরিকর, তো সেহেতু তারা শীঘ্রই তাদের সেই এখানকার যে বিজেপি অফিস রয়েছে বা কার্যালয় রয়েছে সেটিকে তারা আসলে উত্তরায় নিতে বাধ্য হচ্ছে বা নিতে হবেই। কেননা একটি বিষয় আপনি জানেন যে আদালতে যারা সর্বশেষ তারা যে 1 বছর সময় পেয়েছিল সেটি আসলে মুচলেখার বিনিময়ে, কেননা এই দীর্ঘ 8 বছরে বারবার তারা নিম্ন থেকে আদালতের আপিলেট বিভাগ পর্যন্ত প্রতিটি পর্যায়ে ওরা লড়াই করে জিতার চেষ্টা করেছে বা সমর্থন আদায়ের চেষ্টা করেছে, ভবনটিকে রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু কখনোই আদালত কখনো তাদের পক্ষে রায় দেয়নি। এবং যেহেতু আদালত রায় দেয়নি তো সেহেতু তারা এখন থেকে এই অফিসটি বা এই কার্যালয়টি সরাতে তারা এখন বাধ্য। তো যাই হোক, এখানে আমরা দেখেছি যে আমরা রাজুকের যে ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ হাতিঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। নৌযান শ্রমিকদের মজুরি বৃদ্ধি, যথাযথ নিরাপত্তা ও অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ী করা সহ 11 দফার দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের একাংশের ডাকে সারা দেশে অনির্দিষ্টকালে নৌ ধর্মঘট চলছে। চট্টগ্রামে ধর্মঘটের কারণে লাইটার জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী নদীর 16টি ঘাটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। পণ্য বোঝাই প্রায় 300 লাইটার জাহাজ বিভিন্ন ঘাট ও নদীতে আটকা পড়ে আছে। খুলনায় সোমবার রাত 12টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। এতে মংলা বন্দর থেকে খুলনা অঞ্চলের 18টি রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। চরম বিপাকে পড়েছেন নৌপথে চলাচলকারী সাধারণ মানুষ। বরিশাল নদী বন্দরেও 11 দফার দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে নৌ ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। অন্যদিকে সরকারকে বেকায়দায় ফেলতেই এই ধর্মঘট ডাকা হয়েছে বলে দাবি লঞ্চ মালিক সমিতির। পূরণ না হবে, আদায় না হবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এতে আমরা ঘরে ফিরে যাব না এই দাবি আদায় না হওয়া পর্যন্ত। এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলীতে আছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মঞ্জু, নৌযান ধর্মঘটে নৌপথে চলাচলকারী মানুষের দুর্ভোগ আপনি কেমন দেখছেন? আপনারা জানেন যে নৌযান শ্রমিক ফেডারেশনের 11 দফা দাবিতে যে ধর্মঘট চলছে, ধর্মঘটের কারণে আসলে চট্টগ্রামে সব ধরনের যে নৌযান আছে তার চলাচল বন্ধ রয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের এই বাংলা বাজার ঘাট এলাকায়। আমরা দেখতে পাচ্ছেন যে এইখানে যে বন্দরে যে লাইটারের জাহাজ আছে সেই লাইটারের জাহাজ থেকে আসলে আজকে পণ্য উঠানামা থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু এই বাংলা বাজার ঘাট নয়, চট্টগ্রাম বন্দরের যে আরো যে 14টি লাইটারের জাহাজ ঘাট আছে সবগুলো ঘাটে আসলে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর আসলে বড় জাহাজ থেকে যে লাইটারের জাহাজে পণ্য ওঠানামা করানো হয় তাও বন্ধ রয়েছে। আমি কথা বলেছিলাম এখানকার শ্রমিকদের সাথে, তারা বলছেন যে তাদের যে 11 দফা দাবি তা না মানা পর্যন্ত আসলে তাদের যে ধর্মঘট আছে সেই ধর্মঘট অব্যাহত থাকবে। এছাড়া এই শ্রমিকদের ধর্মঘটের কারণে আমরা কথা বলেছিলাম লাইটারের শ্রমিক মালিকদের সাথে, তারা বলছেন যে ধর্মঘটের কারণে প্রায় সারা দেশে প্রায় 300-র মতো জাহাজ পণ্য নিয়ে বিভিন্ন ঘাটে আটকা আছে, যেগুলো থেকে আসলে পণ্য উঠানামা করার কথা ছিল তা বন্ধ আছে। তবে এই ধর্মঘটের পরেও চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে যে পণ্য ওঠানামা আছে তা স্বাভাবিক আছে। এখানকার শ্রমিকরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে মজুরি বৃদ্ধি, নিরাপত্তা সহ
যেসব দাবি করেছেন সেই সব দাবি না মানা পর্যন্ত তারা তাদের ধর্মঘট চালিয়ে যাবেন। আর ধর্মঘটের কারণে আমরা বলতে পারি যে চট্টগ্রামের বন্দরের যে 14টি লাইটারের কর্ণফুলীর যে 14টি লাইটারের জাহাজ গেটি আছে তা সম্পূর্ণভাবে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। আর এইসব জাহাজ আপনারা জানেন বেশিরভাগই সামনে যে রমজান আছে, রমজানের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার বেশিরভাগই লাইটারের জাহাজ থেকে এখন উঠানো নামানোর কথা। তার কথা শ্রমিকরা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা আসলে কাজে যোগ দিবেন না। এই ছিল আমাদের চট্টগ্রাম থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম। যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা শিক্ষার মান বাড়ানোর তাগিদ দেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও যত্নবান হয়ে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের নির্দেশ দেন সরকার প্রধান। অটিজম বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। স্বাস্থ্যসেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার স্লোগানে দেশে প্রথমবারের মতো শুরু হওয়া জাতীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি সপ্তাহ চলবে 5 দিন। এর আগে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত ও মাঠ পর্যায়ের কর্মীদের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে সরকারি অ্যাম্বুলেন্স ও গাড়ি বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পড়ার সময় সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে, সেই বিষয়টা সেখানেই সংযুক্ত করে দিতে হবে এবং যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন নার্সিংয়ে সবাই আসতে পারবে সেই ব্যবস্থাটা নিতে হবে। আবাসন খাতে দীর্ঘমেয়াদে সিঙ্গেল ডিজিট ঋণ সহায়তা চেয়েছে এই খাতের শীর্ষ সংগঠন রিহ্যাব। সকালে রাজধানী সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় সংগঠনটি প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি 7% নির্ধারণের দাবি জানায়। পাশাপাশি অপ্রদর্শিত আয় আবাসন খাতে বিনিয়োগের সুযোগ চান রিহ্যাব নেতারা। আলোচনায় বিদেশ থেকে অগ্নি নিরাপত্তা যন্ত্রাংশ ও সিমেন্টের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধার দাবি করে এই খাতের দুটি সংগঠন। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাজেট প্রণয়নের আগে সংগঠনগুলোর এসব দাবি পর্যালোচনা করা হবে। আইনের তোয়াক্কা না করে 1 বছরে দ্বিতীয়বারের মতো গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস কোম্পানিগুলো। এতে সব ধরনের পণ্যের দাম বাড়ার পাশাপাশি জীবনে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরোধিতা করে ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে, ভোক্তা স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জ্বালানির দাম ঠিক করা উচিত। গ্যাস খাত নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে অসন্তোষ জানিয়ে গেল 31শে মার্চ হাইকোর্ট বলেছেন, ভারত যেখানে $6 এলএনজি কিনছে সেখানে বাংলাদেশ কেন $10 কিনবে। পাশাপাশি হাইকোর্ট বলেছেন, পেট্রোবাংলা ও তিতাসে যে পরিমাণ দুর্নীতি হয় তার 50 ভাগও যদি কমানো যায় তবে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। হাইকোর্টের এমন পর্যালোচনা আমলে না নিয়েই আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে গ্যাস বিল দিয়ে তো এমনি কষ্ট, আবার বাড়লে তো আমাকে আরো সমস্যা হয়ে যাবে। প্রত্যেক মাসের শেষে যে একটা বাড়তি খরচ বেড়ে গেল। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের দাম বৃদ্ধি হলে তাদের খাবারের দামও বাড়াতে হবে। আমাদের খাবারের দাম একটু বাড়বে, যেহেতু মনে করেন মালের রেট বেড়ে যাবে। আমরা সরকারের কাছে এই দাবি করবো যে ছোট ছোট দোকানদার যারা আছে তারা যেন এই আওতার মধ্যে না পড়ে। ভাড়া বাড়বে সিএনজি চালিত অটোরিকশা ও বাসের, এ নিয়ে শঙ্কিত যাত্রীরাও। গ্যাসের দাম বাড়বে, এখন যাত্রী ট্রেন ভাড়া চাইলে হয়তো গ্যাঞ্জাম লাগবে বা কথা কাটাকাটি হবে। ভাড়া বাইরে যাবো, টাকা বেশি লাগবে, 10 টাকা 20 টাকা লাগবে। গ্যাসের দাম বাড়লে তো ভাড়া বাড়বে, অনিবার্য। পাবলিকের ঝগড়া হবে আর কি, কিছু করার নাই। ক্যাবের মতে এই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধি করা হলে ভোক্তার স্বার্থ বিঘ্নিত হবে। আমাকে দিতে চেয়েছে প্রতিদিন 480, আমাকে নতুন গ্যাস আসার পরেও 320-এর বেশি সে দেবে না। তাহলে বরঞ্চ 320-এর বেশি যদি না দেয় তাহলে যে দাম বেশি নিয়েছে সেটা সমন্বয় হওয়া দরকার। তা না করে তারা দাম বাড়িয়ে সেটা 12 টাকার উপরে নিয়ে যেতে চাচ্ছে, তো সেইটা তো কোনোভাবেই ন্যায্য হতে পারে না। দ্বিগুণ হারে কোম্পানিগুলোর দাম বৃদ্ধির প্রস্তাবের যৌক্তিকতা দেখছেন না বিশ্লেষকরা। আইনে আছে 1 বছরের মধ্যে 2 বার দাম বাড়ানোর বিধান সঙ্গত না, সুতরাং এই কারণে দামটা ওই কারণে বাড়াতে পারে না। আরেকটা হচ্ছে যে আপনি কোনো সেবা দেওয়ার আগে সেই সেবার প্রেক্ষিতে দামটা নিতে পারেন না।
সিস্টেম লস কমিয়ে এনে গ্যাস খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সেলিম মালিক, RTV, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেল RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা ও RTV অনলাইনের প্রধান সম্পাদক সৈয়দ আশিক রহমানের ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। সৈয়দ আশিক রহমানের ফেসবুক আইডি হল www.facebook.com/ashik.rahman.0097। শনিবার দুপুরে তার আইডি হ্যাকড হবার পর থেকে বিভিন্ন জনের কাছে ফোন যাচ্ছে। এর আগেও একবার তার আইডি হ্যাকড হয়। ভেরিফাইড ফেসবুক আইডি বারবার হ্যাক দুঃখজনক বলে মন্তব্য করে সৈয়দ আশিক রহমান তার নম্বর থেকে ফোন মেসেজ বা কোনো ধরনের তথ্য আদান প্রদান এবং আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছেন। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। দুপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠন, স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা মানববন্ধন করে। একই প্রতিবাদে হত্যাকারীদের ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নোয়াখালী টাউন হল মোড়ে হাতিয়া স্টুডেন্ট ফোরামের আয়োজনে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা আসামিদের দ্রুত ফাঁসির দাবি জানান। এদিকে নুসরাত জাহান হত্যার ঘটনায় আরও এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। গেল রাত 10টার দিকে PBI এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এখনো পর্যন্ত এই ঘটনায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 14 জনকে গ্রেফতার করা হয়েছে। নুসরাত হত্যাকাণ্ড নিয়ে বিএনপির রাজনীতি করার চেষ্টা ন্যাক্কারজনক ঘটনা ছাড়া কিছুই নয়। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, যারা আগুন দিয়ে মানুষ হত্যার পথ দেখিয়েছে তাদের মুখে নুসরাতের জন্য মায়াকান্নার শোভা পায় না। বিএনপি নেতাদের সংসদে যোগ দেওয়ার চিন্তা গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, দলটি ইতিবাচক সিদ্ধান্ত নিলে দেশের মানুষ স্বাগত জানাবে। ন্যাক্কারজনক ঘটনাকে রাজনীতিকরণ করার চেষ্টা এবং সবকিছুতে রাজনীতি টেনে আনার চেষ্টা, এটা সঠিক নয়। দেখলাম যে এই ঘটনার পরপর বিএনপির পক্ষ থেকে নুসরাতের বাড়িতে গেছে। আমাদের দেশে একটা কথা চালু আছে, মনের মধ্যে সোহাগ নাই কিন্তু বাইরে সোহাগ দেখায়, এটাকে বলে আলগা সোহাগ। ওনারাই তো মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে, কেরোসিন ঢেলে দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি বাংলাদেশে শুরু করেছে। নুসরাত হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আয়তায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে একথা বললেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, এরই মধ্যে অনেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান স্পিকার। যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় এনে শাস্তি সুনিশ্চিত করার ব্যাপারে আমরা একেবারে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ এবং ইতিমধ্যে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এবং আমরা সকলেই এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখছি। চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাটি চাপা পড়ে ইটভাটার 2 শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 1 শ্রমিক। সকালে উপজেলার জয়রামপুর শেখ ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল হান্নান ও নতুন বাস্তুপুর গ্রামের বাবু মিয়া। আহত শ্রমিক শফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আজও ইটভাটায় কাজ করছিলেন তারা। হঠাৎ পাশের মাটির স্তূপ তাদের ওপর ধসে পড়লে ঘটনাস্থলেই হান্নান ও বাবুর মৃত্যু হয়। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। কলসিন্দুরের মেয়ে মার্জিয়া আক্তার স্কুল ও বয়সভিত্তিক ফুটবলে নৈপুণ্য দেখিয়ে গায়ে জড়িয়েছেন লাল সবুজের জার্সি। তবে যে স্কুল থেকে তার উঠে আসা, সেই কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয় গত কয়েক বছর সফলতার মুখ দেখছে না। কি কারণে এই অবস্থা, সেসব কথাই উঠে এসেছে নারী ফুটবলারদের নিয়ে মমিন রোহনের ধারাবাহিক প্রতিবেদনের 11তম পর্বে। দেখুন বিস্তারিত। ফুটবল মানেই উন্মাদনা, শিহরণ জাগানো, ভালো লাগা। ফুটবল যে বদলে দিতে পারে মানুষের জীবন, তার উদাহরণ নারী দলের মারিয়া, স্বপ্না, সঞ্জিদা, মৌসুমীরা। শুধু তাই নয়, ফুটবল বদলে দিতে পারে একটি জনপদের চিত্র।
বঙ্গমাতা স্কুল ফুটবলের সাফল্য অন্যরকম এক পরিচিতি এনে দিয়েছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গারো পাহাড়ের পাদদেশে নিভৃত গ্রাম কলসিন্দুরকে। যাদের হাত ধরে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে কলসিন্দুরের সুনাম, তাদেরই একজন মার্জিয়া আক্তার। 5 বোন 1 ভাইয়ের মধ্যে মার্জিয়া পঞ্চম। নানা বাধা বিপত্তি, সামাজিক প্রতিবন্ধকতা আর দারিদ্রতাকে হার মানিয়ে হয়ে উঠেছেন জাতীয় দলের আক্রমণ ভাগের নির্ভরতার প্রতীক। প্রথম বাসা থেকে দিতে চাইতো না যে না ফুটবল খেলতে হবে না, মেয়ে মানুষ। যখন খেলতে শুরু করে আমরা তো অনেক একদম গ্রামের মেয়েরা ফুটবল খেলবে এটা হয়তো পছন্দ করতো না। যখন দেখতেছে যে আমরা একের পর এক রেজাল্ট করতেছি ভালো বঙ্গমাতায়, তখন আরো গ্রামের মানুষ আর আমাদের উৎসাহ দিত। এখন আর বাধা নেই, অনটনের পরিবারে এসেছে সচ্ছলতা। বাফুফের তত্ত্বাবধানে থেকে এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা। কিন্তু মার্জিয়ার মনে চাপা কষ্ট, যে স্কুল থেকে তার উঠে আসা বঙ্গমাতা ফুটবলের টানা 3 বারের চ্যাম্পিয়ন সেই কলসিন্দুর গত 3 বছর আঞ্চলিক পর্বই পেরোতে পারেনি। যখন আমরা থাকতাম তখন রেজাল্ট করতাম, কিন্তু এখন পর আমাদের স্কুলের কোনো রেজাল্ট নাই। এতে আমরা তো একটু কষ্ট হওয়ারই কথা। আর যেহেতু ওই স্কুলে ছাড়ও নাই, সেহেতু এটা আরো আমাদের অনেক বড় কষ্ট। মার্জিয়ার বিশ্বাস, গ্রাম্য রাজনীতির শিকার হয়ে ক্ষোভ আর অভিমানে ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেওয়া প্রিয় শিক্ষক মফিজ মাস্টারকে ফেরাতে পারলেই সাফল্য ফিরবে কলসিন্দুরে। ছাড় যাওয়ার পর থেকে হয়তো বা খেলোয়াড় আরো স্কুল থেকে জড়ে যাচ্ছে, উঠে আসছে না, যেহেতু ছাড় নাই। স্যারকে আমি অবশ্যই জিজ্ঞেস করি, স্যার শুক্রবারে ফোন যখন পাই স্যারকে আগে জিজ্ঞেস করি স্যার কেমন আছে। স্যার বলি স্যার আপনি কি আর টিম করবেন না? না আর টিম করবো না। স্যার কেন? না তোদেরকে আমি এত দূর আগায় নিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি আর ফুটবলে যাব না, তোরা ভালো কর। এদিকে দরজায় কড়া নাড়ছে বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল। কঠোর অনুশীলনে নিজেকে তৈরি করছেন মার্জিয়া আক্তার। প্রতিফলন ঘটাতে চান মাঠে। আমাদের টার্গেট আমরা এবার চ্যাম্পিয়ন হব। মমিন রোহন, RTV, ঢাকা। শেষ করছি দুপুরের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা। মাশরাফি অধিনায়ক। আয়ারল্যান্ড সিরিজে সঙ্গী হবেন ইয়াসির ও নাইম। বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু। গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিস্ফোরক দিয়ে ভাঙা হবে ভবন, জানালেন রাজুকের ম্যাজিস্ট্রেট। 11 দফা দাবিতে নৌ শ্রমিকদের একাংশের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সরকারকে বেকায়দায় ফেলতেই ধর্মঘট বলছে লঞ্চ মালিক সমিতি। এবং যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিতের তাগিদ। দুপুরের সংবাদে পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। ধন্যবাদ সবাইকে।